রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভাবতে পারছেন, তৃণমূল কাউন্সিলর তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তৃণমূল নেতা, তিনি মানেননি এবং সেই কারণে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং এই ঘটনা হচ্ছে সোনারপুরে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা? আরো একবার জানিয়ে রাখতে দেব, টিএমসি কাউন্সিলর পাপিয়া হালদার তার অভিযোগ বিধায়ক লাভলি মৈত্রকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। থানায় এফআইআরটাও নেওয়া হয়নি। কাউন্সিলর এমনটাই জানিয়েছেন। তাহলে রাজ্যের শাসক দলের কাউন্সিলর, তার নিরাপত্তা নেই। রাজ্যে বাকি নারী নিরাপত্তার কোথায় আন্দাজ করতে পারছেন আপনারা? টিএমসি কাউন্সিলর, তাকে টিএমসি নেতা বিয়ের প্রস্তাব দিচ্ছেন, প্রস্তাব না মানায় বাড়িতে হামলা হচ্ছে, প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তৃণমূল কাউন্সিলর তিনি তার বিধায়ককে বলে, তৃণমূল বিধায়ককে বলে কোনো সুরাহা পাননি। তৃণমূল কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর থানায় গেছেন, থানা ফিরিয়ে দিয়েছে। আর 5টা সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায়? রাজ্যে বাকি নারীরা কিভাবে সুরক্ষিত থাকবেন যদি শাসক দলের মহিলা কাউন্সিলরের এই পরিস্থিতি হয়? পাপিয়া হালদার তৃণমূল কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন বিধায়ক লাভলি মৈত্রকেও জানিয়েছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। জানিয়েও থানায় এফআইআর টুকু পর্যন্ত নেওয়া হয়নি। পাপিয়া হালদার ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। মুহূর্তে রয়েছি রাজপুর সোনারপুর যে পুরসভা, সেই পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের কাছে, এবং তিনি যেটা গুরুতর অভিযোগ করছেন যে তিনি ভয় পাচ্ছেন, তিনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাঁরই দলের, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসেরই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সেই ওয়ার্ডেরই বাসিন্দা তথা তৃণমূল নেতা প্রতীক কুমার দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন। এখন এই বিষয়ে আমরা একটুখানি জানার চেষ্টা করব যে আপনি বারংবার বলছেন যে আপনি ভয় পাচ্ছেন, আপনি পৌর প্রতিনিধি হিসেবে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছেন না, গত 1 মাস ধরে আপনি ঘরবন্দি, ঠিক কি কারণের জন্য? দেখুন, এই বিষয়টার সূত্রপাত হচ্ছে আমাকে 2 ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রতীক কুমার দে এবং তার টিমের পক্ষ থেকে। প্রতীক কুমার দেই প্রস্তাবটা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যক্তিগত প্রস্তাব, যে তার সঙ্গে বিয়ের একটা প্রস্তাব দিয়েছিলেন। তো সেইটা যদিও আমার অমতে সে আমাকে তার বউ বলেই চালিয়ে এসেছিল, তো সেইটাকে যখন প্রতিবাদ করা হয় এবং সে যখন বিয়ের প্রস্তাবটা দেয় পুরোপুরি, তখন আমার বাড়ি থেকে তাকে ডেকে বলা হয় যে এইরকম আর করে বেরিয়েও না, চারিদিকে বলে বেরিয়েও না বউ। তো সেইটার পর থেকে এবং তার একটা কর্মক্ষেত্রে দাঁড়িয়ে সে একটা প্রস্তাব আমাকে দিয়েছিল, সেটা হচ্ছে যে সে বিভিন্ন রকম ইল্লিগাল কাজগুলোকে সমর্থন করছিল এবং সেখান থেকে টাকা তুলছিল, যেটাকে আমরা সাদা বাংলায় বলে থাকি তোলাবাজি এবং কাটমানি করে যাচ্ছিল। তো সেইটাকে আমি ধরে ফেলি কোনোভাবে এবং তারপরে আমাকে টাকা পয়সা দিয়ে মুখটা বন্ধ করতে বলা হয় যে তুমি ও টাকার ভাগ নাও, তুমি চুপচাপ থাকো। তো সেইটা যখন আমি ধরে ফেলি এবং সেটা যখন আমি নাকচ করি, সেই প্রস্তাবটা যখন আমি প্রত্যাখ্যান করি, ঠিক তারপর থেকে এই দুটো ঘটনাই একসাথে হয়। তারপর থেকেই এই জিনিসগুলো করতে শুরু করে। তারপর থেকেই আমার বাড়ির বাইরে এসে গভীর রাত্রেবেলা মদ্যপ অবস্থাতে গালিগালাজ, আমার পরিবারকে নিয়ে গালিগালাজ থেকে শুরু করে আমি যখন কার্যালয়ে গিয়ে, যেখানে আমি বসে থেকে পরিষেবা দিই, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের, মানে আমি দিতে যাচ্ছি, যখন আমি বসতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে আমারই সামনে তালাচাবি মেরে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তুমি বসো না, প্রতীকদার বারণ আছে, তালাচাবি খোলা যাবে না, তোমাকে কোনো পরিষেবা দিতে হবে না, তুমি ঘরবন্দি হয়েছে। শুধুমাত্র কাউন্সিলরদের পেছনে সে যে এইভাবে নোংরামো করেছে তা নয়, সে আপনারা প্রত্যেকেই জানেন এই নামটা ভীষণ পরিচিত, আমরা ছোট থেকে বড় হয়েছি তার লেখা পড়ে। জীবন মুখোপাধ্যায়, প্রখ্যাত ইতিহাসবিদ, তিনি আমাদের সোনারপুরের অবশ্যই গর্ব যে তিনি আমাদের প্রাক্তন এমএলএ।
প্রাক্তন বিধায়ক, তার বাড়িতে গিয়েও প্রতীক দে এবং তার টিম একই রকমভাবে তাকে আক্রান্ত করেছিল। বাড়ির সামনে গিয়ে গন্ডগোল, হই হুল্লোড় থেকে শুরু করে গালিগালাজ থেকে শুরু করে সমস্ত কিছু করেছিল। তার এগেনস্টে তিনি এফআইআরও লজ করেছিলেন সোনারপুর থানায় গেলে। সে এই দলেরই নাম করে তার ভাইয়ের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু করছে এবং আমার কাছে যে প্রমাণগুলো রয়েছে আমি আপনাকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি।